সবাইকে তাদের যে কন্ট্রিবিউশনকে আমি ধারণ করি, কিন্তু আমি তাদের পূজা করতে চাই না। তাদেরকে প্রতিনিয়ত মানে কবরে যাইতে হবে, কবরস্থানে যেতে হবে, ফুলের তোড়া দিতে হবে, আর চাটুকারিতা করতে হবে। এগুলির প্রয়োজনীয়তা নাই। সাসপেন্ড করতেছেন, এইটা করতেছেন, কিন্তু তারা তো চলে এইসব মন্ত্রী মিনিস্টারদের কথা। আওয়ামী লীগ আমলে চলছে, বিএনপি আমলে চলছে, এরশাদের আমলে চলছে, এখন এই আমলে চলে। সুতরাং তারা প্রশাসন যে ব্যর্থতা দেখাইছে, এইটা কি আনা উচিত? এই কারণে যারা সন্দেহভাজন ব্যক্তি, এরা সন্দেহভাজন ব্যক্তি, এই উপদেষ্টারা, এই কারণে যে এই ইউনূস সাহেব প্রথমেই বলছিল যে অল্প সময়ের মধ্যে আমরা উপদেষ্টারা সম্পদের হিসেব দেবে। আজকে 1 বছর হয়ে গেছে। রাষ্ট্রপতির বিষয়ে কর্নেল দিদার যেটা বললেন, তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। ওনার রাষ্ট্রপতি হওয়ার মতো কোনো ধরনের যোগ্যতাই ছিল না। নৈতিক বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, কোনো দিক থেকেই এই যোগ্যতাটা ওনার ছিল না। দুদুকে ওনার কর্মকাণ্ড সম্বন্ধে আমরা জানি, কিন্তু অনেক সময় হয় কি, যেটা মেনে নিতে হয়, সেখানে যদি রাষ্ট্রপতিকে সেই সময় অপসারণ করা হতো, দেশের ভিতরে একটা মানে সাংবিধানিক যে ধারাবাহিকতা, যে কর্মকাণ্ড যেভাবে চলবে, সেটা একটা তো হযবরল অবস্থার সৃষ্টি হতো। এই কথা চিন্তা করে বাংলাদেশের সকল বেশিরভাগ রাজনীতিবিদরাই তারা চিন্তা করছেন, না, উনি থাকুক, নির্বাচন হওয়ার পরে তো অটোমেটিক্যালি উনাকে অন্য একজন রাষ্ট্রপতি হবে, বিষয়ে তো আর কোনো সন্দেহ নাই। এই জিনিসটা আর কি এইভাবে মেনে নেওয়া হয়েছে। এখন এই ছবির বিষয়টা যে ওনার ছবি নামায় ফেললেই বা কি, আর উঠে রাখলেই বা কি, ওনার তো ছবি যদি মনে করেন, এখানে অনেক গভর্নমেন্ট অনেক সময় আপনার ভুল করে কি, এটা কোনো একটা লিখিত নাকি অর্ডার কোনটা দেয় নাই। আর যে পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল এমবেসিতে ছবি নামিয়ে ফেলো। সাধারণত এই কাজ, ছবি আর ছবি থাকবে, কি সাইজের ছবি থাকবে, কোন কালারের থাকবে, সকল অফিসে কিভাবে, যে প্রোটোকল যেটা, সেটা তো ক্যাবিনেট ডিভিশনের কাজ, এবং ক্যাবিনেট ডিভিশন সেইভাবে আপনার একটা মানে প্রজ্ঞাপন জারি করে, সেটা সকল মন্ত্রণালয়, ডিভিশন এবং অন্যান্য সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক থাকে। এখন এই যদি ছবি নামায় ফেলে সারা মানে সকল অফিস থেকে, আবার তাতে কোনো আপত্তি নাই। আমি মনে করি যে নো পোর্ট্রেইট প্রিন্সিপালটাই ভালো। এই যে এক একটা ছবি, একজনের ছবি উঠাবেন, আরেকজনের ছবি নামাবেন, তারপরে আপনার এটা পূজার মতো একটা বিষয় হয়, ছবির সাইজ কি হবে, এগুলি নানাবিধ মানে কথা হয়, এটা হয়। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের এই বাঙালি জাতিটা, আমরা বীর পূজায় আমরা এক একজনকে বেছে নেই, তাকে পূজা করতে থাকি। আমরা পূজার বাইরে চলে আসতে চাই। আমরা আমাদের যারা নেতারা আছেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, অনেক নেতা আমাদের জাতীয় জীবনে আসছে, তাদেরকে আমরা সম্মান করি, আমি সম্মান করি, এবং আমি মনে প্রাণেই সম্মান করি সবাইকে, তাদের যে কন্ট্রিবিউশনকে আমি ধারণ করি, কিন্তু আমি তাদের পূজা করতে চাই না। তাদেরকে প্রতিনিয়ত মানে কবরে যাইতে হবে, কবরস্থানে যেতে হবে, ফুলের তোড়া দিতে হবে, আর চাটুকারিতা করতে হবে। এগুলির প্রয়োজনীয়তা নাই। এগুলি তাদেরকে সম্মান দেখানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এইসব নেতাদের প্রতি, সেটা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত সমাজ তোলা, একটা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা। যার জন্যই কিন্তু এই বিশাল আন্দোলনটা হয়েছে। এতগুলি ছেলে, মেয়ে, তরুণ তরুণী এবং ছাত্র জনতা জীবন দিচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে। সেই উদ্দেশ্য এখন আপনার শাহাবুদ্দিন চুপ্পুর ছবি উঠানো নামানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ থেকে যে জিনিসটা সবচেয়ে আগে সংস্কারও করা দরকার ছিল, এবং আপনার করারও দরকার ছিল, মানে একটা জোরালো ভাবে একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে দুর্নীতি। আপনি দেখেন যে আজকে এই যে আপনার ভোলাগঞ্জ, সিলেটের যে সাদা পাথর কিভাবে লুটপাট, এবং কেউ দায়িত্ব নিচ্ছেন না। এখন সবাই বলতেছে আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না, অথচ পরিবেশের কথা বলে কিন্তু এক একজন গড়াগড়ি গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ডিগবাজি খান, এইটা করেন সেটা করেন, এখন বলে এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না, তা কার দায়িত্ব?
কার দায়িত্ব? এই যে হাজার কোটি টাকার সম্পদ, শুধু যে উনি কখনো বলছেন বিভিন্ন দলের কথা বলছেন, কখনো এখন আবার প্রশাসনের কথা বলছেন, তো এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কি ওনার না? প্রশাসন কি মন্ত্রী অ্যাডভাইজারের কথার বাইরে যেতে পারে? যদি প্রশাসনকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রশাসনকে আপনি করেন। এখন প্রশাসনেরা হচ্ছে কি, তারা তো মানে বলির পাঠা, তাদেরকে যেভাবেই করেন না কেন, আজকে ডিসি কে বদলি করে দিচ্ছেন, এসপি কে সাসপেন্ড করতেছেন, এইটা করতেছেন, তারা তো চলে এইসব মন্ত্রী মিনিস্টারদের কথা। আওয়ামী লীগ আমলে চলছে, বিএনপি আমলে চলছে, এরশাদের আমলে চলছে, এখন এই আমলে চলে। সুতরাং তারা প্রশাসন যে ব্যর্থতা দেখাইছে, এইটা কি ওরা আগে দেখে নেই? এখন বলা হচ্ছে কি যে রাজনীতিবিদদের আপনার ওই সবাই ঐক্যমত্য হয়ে সকল রাজনীতিবিদ চোর, পাথর চোর, এই জিনিসটাই উনি ঘুরে ফিরে বলতে চাচ্ছেন। এটা কিন্তু সঠিক হয় না। রাজনীতিবিদদের প্রতিবাদ করা উচিত ছিল। এখানে তো রাজনীতির কথা না, এখানে হচ্ছে পাথর চুরি করছে থিপ, সেই চোরদেরকে ঠেকানোর জন্য তো আপনার পলিটিক্যাল কোনো অ্যাকশন নেওয়ার দরকার নাই, ইউ জাস্ট প্রসিকিউট দেম। উনি কিন্তু সেটা করে নাই। এখন বলতেছে যখন আমি অ্যাডভাইজার ছিলাম না, সেই সময় আমি 4 বছর ঠেকাই রাখছিলাম। কোন 4 বছর? সেই 4 বছরের একটা সময় ধরে 2 বছরের মতো সময় আমি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। আমি জানি যে এগুলিকে কিভাবে ঠেকাইতে হয়। উনি কি করছেন? ওনার তখন ক্ষমতা ছিল, এখন ওনার ক্ষমতা নাই। আমরা আমরা হাওয়া খেয়ে বড় হয়ে নেই এই বাংলাদেশে। আমরা জানি যে কি ঘটনা ঘটছে, কেমনে ঘটছে, কিসের বিনিময়ে এটা হয়েছে। এগুলি তো বললে হবে না। এগুলো ওই যে দীপুমণি বালু চুরি করে জেলের মধ্যে আছে, এরাও যাবে পাথর চুরি করে জেলের মধ্যে, ওই 14 শিখে যাইয়া পরিবর্গা করবে না। এখানে ওই তারা আবার বলতেছে যে যেহেতু এটা বর্ডারের সাথে লাগোয়া, বর্ডারের সাথে সেখানে মানে ওই সেনাবাহিনী যেতে পারে না, এই কথা বলছে। সেনাবাহিনী নিয়ে না যেতে পারলেও তো বিজিবি ছিল অনেক। আসলে কথা হচ্ছে কি, আপনার যে টপ লেভেলে যদি উপদেষ্টা লেভেলে স্পেশালি পরিবেশ, এটা হলো পরিবেশের বিষয়। এখানে আপনি ধরেন খনিজ মন্ত্রণালয়ের প্রোডাক্ট এটা, কিন্তু পরিবেশের একটা গাইডলাইনও আছে। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের একটা গাইডলাইন আছে কিভাবে পাথর উঠাইতে হবে। এবং পাথর ক্ষেত্র 51টা পাথর ক্ষেত্র আছে আমাদের কোয়ারি, সেখানে এখন 17টা দেয় না, আগে তো সবই বন্ধ রাখছিল। সব বন্ধ রাখার কোনো জাস্টিফিকেশন নাই। আপনার সাস্টেইনেবল ওয়েতে পাথর হারভেস্ট করতে হবে, গাইডলাইন ধরে হারভেস্ট করতে হবে। আমি বলি এই যে বালু, অনেকেই বলে যে বালু উঠানোই যাবে না। কেন বালু উঠানো যাবে না? বালু উঠানো যাবে, তবে গাইডলাইন মাইনা আপনার উঠাইতে হবে। কোথা থেকে উঠাবে, কিভাবে উঠাবে, কোন ইকুইপমেন্ট ইউজ করতে পারবে, কোনটা পারবে না, এই ধরনের গাইডলাইন মাইনা যদি পাথরও উঠাইতো, তাহলে কিন্তু আজকে এই হরিণ লুট হইতো না। আর এটা যে একটা সাইড আপনার একেবারে এব্রো করে ফেলছে, একটা হরিণ লুট, গণ লুট হয়েছে। এই গণ লুটের দায় সম্পূর্ণভাবে পরিবেশ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে সৈয়দা রেজানা হাসানের। উনি যতই বলুক না কেন যে আমার কোনো দায় দায়িত্ব নাই, তাহলে তার পদত্যাগ করা উচিত। এবং আমি মনে করি কি দুদকের এখানে ইনভলভ, যে কি পরিমাণ টাকা কে কোথা থেকে পাইছে, এদের দুদকের তদন্তের আওতায় আনা উচিত। এই কারণে যারা সন্দেহভাজন ব্যক্তি, এই উপদেষ্টারা, এই কারণে যে এই ইউনূস সাহেব প্রথমেই বলছিল যে অল্প সময়ের মধ্যে আমরা উপদেষ্টারা সম্পদের হিসেব দেবে। আজকে 1 বছর হয়ে গেছে, 4-5 বার ক্যাবিনেট ডিভিশন থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন, আপনাদের ট্যাক্স রিটার্ন দেন, ট্যাক্সের ওপেন করে দেন। তারা তো দেয় নাই। এবং এটাও শোনা যায় যে এরা অনেকে ব্রিটিশ নাগরিক, আমেরিকার নাগরিক, এর মধ্যে কয়েকজন আছেন। এখন বাস্তবতাটা হলো কি, অন্য দেশের নাগরিক এই দেশে এসে চুরি চামারি করে চলে যাবে, আপনি তো ধরতে পারবেন না, আপনি তো ধরার কোনো কায়দা নেই। সেই জন্য এরা হচ্ছে বাংলাদেশে যে কয়েকজন দুর্নীতিবাজ, সন্দেহভাজন দুর্নীতিবাজ, তার মধ্যে আমি এই অ্যাডভাইজারদেরকে বলি, যেহেতু সে সম্পদের হিসাব দেয় নাই, সেহেতু তাদেরকে আমি সাসপেক্ট করি, তারা কি এখানে দুর্নীতি করছে কিনা, দুর্নীতির বিনিময়ে কি পাথর বেচছে কিনা। সুতরাং দুদকে যাকে দেওয়া হয়েছে মোমেন সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কঠিন হইতে হবে। তাদের সম্পদ, তাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। কারণ কি শুনেন, এই যে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, এর মূল কারণ ছিল কিন্তু দুর্নীতি। দুঃশাসন এবং বৈষম্য।
সেই জিনিসটাই তো আমরা কোনো অ্যাড্রেস করতে পারলাম না। আমরা অনেক সংস্কারের কথা বলি, এইটা বলি সেটা বলি, আসল যে জায়গাটা এখনো কেন চাঁদা দিতে হবে দোকানদারদেরকে, এখনো কেন বাসে চাঁদা দিতে হবে, কি কারণে চাঁদা দিতে হবে, ট্রাকে কেন এখনো চাঁদা দিতে হবে? এটা যদি এখনো হয় তাহলে তো আমাদের এই অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটি ব্যর্থ হয়ে গেছে, এটা ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে পড়ে, তার উপরে এই পড়ে, কারণ উনি একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে পারেন নাই যারা এই পোস্ট রেভলিউশন বা পোস্ট গণ অভ্যুত্থান যে একটা শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলবে, যারা দুর্নীতির এগেইনস্টে, আপনি যারা বৈষম্যের এগেইনস্টে। আজকে কিভাবে আপনার মানুষজনকে পিটাই মারা হয়, মানুষজনকে পিটাই মারা হয়, নারীদের উপরে যে অত্যাচার হচ্ছে, আপনার যে এই সনাতনী ধর্মাবলম্বী তাদের উপর এখন সব একাকার হয়ে গেছে। হিন্দু মুসলমান কিছু আর এই নাই, নির্বিশেষে কে কোথায় মাইর খাবে, কে কোথায় মব ডাকাতি হবে, কে কোথায় মোটরসাইকেল নিয়ে ভোর রাত্রে ওয়েস্টের সামনে দিয়ে দৌড়দৌড়ি করবে, কি করবে না করবে, একটা একটা জয়া খিচুড়ি অবস্থা হয়ে গেছে। এটা বলতে গেলে আসলে মেজাজ রক্ষা করা কঠিন হয়ে যায়, তারপরেও বলতে হবে আমাদের।